নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ওড়িশার কিউটের নেপালি ছাত্রীর রহস্য মৃত্যুর। নেপালের প্রধানমন্ত্রী ওলি ছাত্রীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি দেখতে দুই অফিসারকে পাঠাচ্ছে নেপাল। কিউটে পাঠরত নেপালি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবেন দুই অফিসার। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার রহস্য মৃত্যুতে উত্তেজনা। ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটিতে নেপালি ছাত্রীর রহস্য মৃত্যু। কেআইআইটির ছাত্রী ছিলেন বছর 20 ওই তরুণী। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় দেহ। তারপরেই নেপালি পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। জানা গেছে, বিটেকের 3য় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি কেআইআইটির রেজিস্ট্রারের। Suicide yesterday, and immediately when we informed, we sent her to medical, and then we informed the police, and police is doing the investigation and all those things. And her few friends, Nepali friends, when they listen, they do some agitations, and then the university authorities inform them, and university authority discussed with them. After discussion, it's normalized and they also understand the situation. মৃত ছাত্রের জিনিসপত্র উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছেন রাজ্যের মন্ত্রী सूर्यवंशी सूरज। और गर्ल स्टूडेंट का जो भी अपनी निजी सामान है, लैपटॉप से लेकर नोटबुक तक और मोबाइल से लेकर और दूसरा सामान को पुलिस सीज करके उसके ऊपर इंक्वायरी कर रहा है। और जितने भी ये जो यूनिवर्सिटी वाले जो साइन डाई का नोटिस किए थे सिर्फ नेपाली बच्चों के लिए, ये सही नहीं है। गवर्नमेंट इंटरवीन करके उसको हम रिटर्न किए हैं। उसके बाद यूनिवर्सिटी एक अपील किया है, जो बच्चे बाहर हैं, जो बच्चे कैंपस के बाहर हैं, उन लोगों को अपील किए हैं रिटर्न आने के लिए। और गवर्नमेंट भी रेगुलर इस मामले पर কলেজ অথরিটি, ইউনিভার্সিটি অথরিটির সাথে বাত কর रहा है। ছাত্রী মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাত। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দাবি বিজেডি নেতা প্রতাপ কেশরী দেবের। The law and order situation of the state is deteriorating since last 4 months. Even when the Prime Minister, not once, even twice, when he was in town, 2 incidents took place. One, a person was beheaded in broad daylight, and in the first case, that was the second case. In the first case, there was an attempt in the police station to molest and to beat up a couple, and the gentleman had to be from was an army officer. So we have been protesting about this thing. We have been telling and talking in the assembly that how the law and order situation is deteriorating, and the police is still groping in the dark. And this is happening because of the BJP cadre, because people do not fear the police as well. ছাত্রী মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লির নেপাল দূতাবাস থেকে 2 অফিসারকে ওড়িশায় পাঠাচ্ছেন ওলি। ছাত্রী মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ নেপাল সরকারের। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে ওই ছাত্রী। কলকাতা টিভি। সোমবার সকালে কাঁপল রাজধানীর মাটি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4। মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ভূকম্পের উৎসস্থল হওয়ায় তুলনায় বেশি কম্পন অনুভূত হয়েছে। মাত্র 3 ঘন্টায় দিল্লির পাশাপাশি কেঁপে ওঠে বিহারের সিওয়ান, ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ এলাকা এবং সিকিমের লাচুং। 3 ঘন্টারও কম সময়, তার মাঝেই কেঁপে উঠল দেশের 4 প্রান্ত। একদিকে দিল্লি, অন্যদিকে বিহার, ওড়িশা, সিকিমের লাচুং। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কম হলেও কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। 3 ঘন্টায় দেশের 4 প্রান্তে ভূমিকম্প, দিল্লি, বিহার, ওড়িশা, সিকিমে কম্পন। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5:36, তখনও ঘুমে আচ্ছন্ন রাজধানী। আচমকাই কেঁপে ওঠে রাজধানীর মাটি। কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। নয়ডা, গ্রেটার নয়ডা সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গার ছবিটাও ছিল এক। लग गए थे, ऐसा लगा था कोई ट्रेन जा रही है, नीचे से निकल के ऐसे नीचे से जा रही है ट्रेन एकदम। तो ऐसे फीलिंग हुई है सबको, बैठने वालों को एकदम से झटका लगा एकदम से। मतलब छोटा भी, नॉर्मल भी नहीं था। मतलब ऐसा लगा कि हाँ कि जमीन से हिल गई थी। मतलब ये काउंटर वाउंटर सब हिल रहा था। लग रहा था कि नीचे जो मेट्रो चलती, शायद मेट्रो आपस में टकरा गई। मेरे तो पैर कपने लगे थे, ये सब कपने लगा था, काउंटर भी हिलने लगा था। भैया बहुत तगड़ा झटका था। हमें ऐसा लगा जैसे ट्रेन चल रही हो ना, धरती ऐसे हिल रही बहुत तेज, धड़ाधड़ धड़ाधड़। मतलब कि जैसे
कुछ धरती फटने वाली है। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4, তবে কম্পন দেখে সাধারণ মানুষের ধারণা ছিল ভূমিকম্পের মাত্রা 6 বা তারও বেশি। 4 মাত্রাতেও কেন এত কম্পন, এই প্রশ্ন ঘুরছে সব মহলে। জানা গিয়েছে মাটি থেকে কম্পনের গভীরতা মাত্র 5 কিলোমিটার। দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের জমির ঠিক নিচেই ভূমিকম্প হয়। কম্পনের গভীরতা কম হওয়ায় এত বেশি কম্পন অনুভূত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। কম্পনের পর সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যেই বিহারের সিওয়ানে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। বিহারের পর ওড়িশার পুরী সহ বিস্তীর্ণ অংশ সিকিমের লাচুংয়েও কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন দেশের 4 জেলার বাসিন্দারাই। ইতিমধ্যেই মূল ভূমিকম্পের পর সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্ক এবং নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও। কলকাতা টিভি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল স্বর্ণ সম্পদ সহ অন্যান্য সম্পত্তি ফিরল তামিলনাড়ুর সরকারের কাছে। নিম্ন আদালত থেকে সম্পত্তি হস্তান্তর করা হয় ওই রাজ্যের সরকারকে। এই বিপুল পরিমাণ সম্পত্তির মধ্যে রয়েছে কয়েক কেজি সোনা, রূপোর গয়না। 2014 সালে জয়ললিতার বিরুদ্ধে আয়ের সঙ্গে হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ ওঠে। সেই সময় তাঁর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। অবশেষে সরকারের ঘরে ফিরল আম্মার সম্পত্তি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার আয়ের সঙ্গে হিসেব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তি বিশেষ আদালতের তরফে ফিরিয়ে দেওয়া হলো তামিলনাড়ু সরকারকে। 2014 সালে হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকে জয়ললিতার ওই সম্পত্তি ছিল কর্ণাটক সরকারের কোষাগারে। 2016 সালে জয়ললিতার মৃত্যুর পর তার পরিবারের তরফে সম্পত্তির দাবি জানানো হয়। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। সোনার বেশ কয়েকটি পেন, সোনার তরবারি, সোনার হাতঘড়ি, সোনার মুকুট ও গয়না সহ 27 কেজি অতি মূল্যবান ধন সম্পদ তামিলনাড়ু সরকারের হাতে তুলে দিল কর্ণাটকের নগর দেওয়ানি ও দায়রা আদালত। প্রতিটি সম্পদের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করার পরেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। সোনা ছাড়াও হিরে, রুবি, পান্না ও রূপোর মোট 1606টি জিনিসের মোট ওজন দাঁড়ায় 27 কেজি। 6টি ট্রাক বোঝাই করে ওই সম্পদ 25 জন পুলিশের নিরাপত্তায় নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়। কর্ণাটক থেকে তামিলনাড়ু সীমান্ত অতিক্রম করা পর্যন্ত ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পরিমাণ ধন সম্পদ ছাড়াও বাজেয়াপ্ত হয় একটি লাক্সারি বাস। সেটি নিলাম করা হবে বলে সূত্রে খবর। 6টি নথিভুক্ত কোম্পানির 1526 একর জমি সহ অন্যান্য সম্পত্তিও তামিলনাড়ু সরকারের হাতে এলো। জমিগুলি রয়েছে চেন্নাই, তাঞ্জাভুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, থিরুভাল্লুর ও থুথকুড়ি জেলায়। 22,384টি পুরনো নোটও উদ্ধার করে রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে। 10 কোটি টাকার স্থায়ী আমানতের নথিও হস্তান্তরিত হয়েছে। রাজ্য সরকারের উচিত বাজেয়াপ্ত হওয়া জমি নিজেদের হাতে রেখে জনগণের কাজে লাগানো। অন্যদিকে সম্পত্তির নিলামের টাকা গৃহহীনদের সাহায্যের পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজে লাগানো উচিত বলে মনে করেন ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দিল্লি বিধানসভার পর এবার রাজধানীর পুর নিগমে আপকে সরিয়ে দখলে তৎপর বিজেপি। আম আদমি পার্টির 3 কাউন্সিলর বিজেপিতে নাম লেখানোয় আসন্ন মেয়র নির্বাচনে পালাবদল অনিবার্য হতে চলেছে। ফলত ট্রিপল ইঞ্জিন সরকার কায়েম হতে চলেছে দিল্লিতে। 70 আসনে দিল্লি বিধানসভায় 48 আসনে জয় পেয়ে 27 বছর বাদে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। যদিও ফল প্রকাশের পর 1 সপ্তাহেরও বেশি কেটে গেলেও মুখ্যমন্ত্রী দায়িত্ব কে পাবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি পদ্মশিবির। কিন্তু এরই মধ্যে আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি পুর নিগমের দখল পেতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। দিল্লি পৌরসভার 250 আসনের মধ্যে বর্তমানে আপের 114 ও কংগ্রেসের 8 কাউন্সিলর রয়েছে। আপের 3 কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় তাদের মোট পুর প্রতিনিধির সংখ্যা বেড়ে 116 হয়েছে। বিধানসভা ভোটে 3 দলের মোট 22 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদের মধ্যে 11 জন জয়ী হন। জয়ীদের মধ্যে 8 জন বিজেপির ও 3 জন আপের। এই মুহূর্তে দিল্লি পুর নিগমের 12টি আসন শূন্য।
যাদের মধ্যে কমলজিৎ শেরওয়াত লোকসভায় নির্বাচিত হয়েছেন। এই পরিবর্তিত দলগত বিন্যাসের আবহে প্রায় মাস ছয়েক বকেয়া থাকা মেয়র নির্বাচন হতে চলেছে। দিল্লি পুর আইন অনুসারে মেয়র নির্বাচনের প্রাক্কালে শূন্য আসনের উপনির্বাচন করানোর কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্য বিধানসভার অধ্যক্ষ মনোনীত 14 জন বিধায়ক এবং 7 লোকসভা ও 3 রাজ্যসভার সদস্য মেয়র ভোটে অংশ নিতে পারেন। এছাড়া আরও 10 অলডারম্যান ভোট দিতে পারেন। ফলে স্বাভাবিক কারণে বিজেপির হাতেই রয়ে গিয়েছে ওই রাজধানীর মেয়র পদের চাবিকাঠি। সেই নিরিখে এবার পুরসভাও পদের দখল অবশ্যম্ভাবী হতে চলেছে। নতুন সরকার শপথের পরপরই দিল্লির মেয়র নির্বাচন হবে। এবার ডবল ইঞ্জিনের বদলে কেন্দ্র, রাজ্য ও পুরসভা 3 ক্ষেত্রেই শাসকের রং গেরুয়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, দেশের রাজধানীতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার দেখা যাবে। কলকাতা টিভি। তিনি কংগ্রেসের সাংসদ, কিন্তু হাতশিবিরে থেকেও এবার মোদির প্রশংসায় পঞ্চমুখ শশী থারুর। আমেরিকা সফরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সাংসদ। দলের অন্দরেই প্রশ্নের মুখে থারুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর নিয়ে প্রশংসা যেমন এসেছে, তেমন সমালোচনাও নেহাত কম হয়নি। শুল্ক ইস্যু, অভিবাসী ইস্যু সহ একাধিক বিষয়ে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। এই আবহে কিছুটা হলেও অন্য পথে হাঁটলেন শশী থারুর। মোদির মার্কিন সফরে সাফল্য খুঁজে পেলেন কংগ্রেস সাংসদ। থারুরের দাবি, দেশের বাণিজ্য এবং শুল্ক নিয়ে বড়সড় উদ্বেগের অবসান ঘটেছে। শুল্ক ইস্যুতে মোদি এবং ট্রাম্পের প্রেস বিবৃতিও যথেষ্ট আশাজনক, দাবি কংগ্রেস সাংসদের। For example, on the question of trade and tariffs, they've decided to sit down together and do a serious negotiation that will conclude by the fall, which is the autumn, September, October of this year. I think that's a very good outcome, because otherwise the fear was there might be some hasty decisions made in Washington which would have affected our exports. This way there is time to discuss and negotiate. I welcome that. আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের একাংশকে মার্কিন বিমানে ভারতে পাঠানোর বিষয়ে ভারতীয়দের অপমান নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছিলেন মোদি। তবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন থারুর। His stand was absolutely correct. These are misled youth who have been encouraged or induced to migrate illegally, and they should be taken back. If they are Indian citizens, they belong in our country, we take them back. But I hope that something was said behind closed doors, not perhaps in the press conference, but inside privately, that this manner of doing it, the handcuffs, the insults, the mistreatment, the military aircraft, all that should be avoided in future. প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি নিয়েও ট্রাম্প মোদির বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন শশী থারুর। On the defense front, the commitment to sell us F-35 stealth aircraft is very valuable, because that's a state-of-the-art aircraft. And certainly we already have the Rafale. Now with the F-35, the Indian Air Force should be in very good shape. দর কষাকষিতে ট্রাম্পের থেকেও এগিয়ে মোদি, একথা খোদ স্বীকার করেছেন ট্রাম্পও। একই দাবি থারুরের মুখেও। I think calling Mr. Modi a better negotiator than himself is astonishing, because Mr. Trump takes pride in being this sort of art of the deal is his strength, and his admirers, including yesterday the Defense Secretary of the US, had said that Mr. Trump is the greatest negotiator in the world, and here Mr. Trump says Mr. Modi is better than him. মোদির ভূয়সী প্রশংসা করায় স্বাভাবিকভাবেই দলের অন্দরের প্রশ্নের মুখে পড়েছেন শশী থারুর। তার কথায় 16 বছর ধরে তিনি রাজনীতিতে রয়েছেন। সরকার খারাপ কাজ করলে তিনি যেমন নিন্দা করেন, তেমনি সরকার ভালো কাজ করলে তার প্রশংসাও করেন। কারণ গণতন্ত্রের সব বিষয়ে সত্যি কথা বলার সাহস থাকা দরকার বলে মনে করেন শশী থারুর। কলকাতা টিভি। ভারত ও বাংলাদেশের সীমান্ত সমস্যা মেটাতে সোমবার নয়াদিল্লিতে শুরু হলো ডিরেক্টর জেনারেল পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা। টানা 4 দিন ধরে চলবে এই সভা। দুই দেশের সীমান্তের নানা সমস্যা মেটাতে বিএসএফ, বিজিবির সর্বোচ্চ পর্যায়ের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সভার ঠিক আগে রবিবার বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
দ্বিবার্ষিক আলোচনা শুরু হলো ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সোমবার নয়াদিল্লিতে বিএসএফ এর সদর দপ্তরে শুরু হলো বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন। 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সভা। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 17 সদস্যের বিজিবির একটি দল এই বৈঠকে এসেছেন। সীমান্ত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে। কিছুদিন আগেই মালদহের সুখদেবপুরে সীমানায় কাঁটাতারের বেড়া লাগাতে গেল বিএসএফকে বাধা দেন বাংলাদেশের কিছু মানুষ। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি। বেড়া লাগানো স্থগিত রেখে ফিরে আসতে হয় বিএসএফকে। বাংলাদেশ আশ্রিত দুষ্কৃতীরা বিএসএফ জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ হামলা চালাচ্ছে। তার প্রতিরোধের পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের উপায়, সীমানা ঠিক করা, বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা, সীমান্ত সম্পর্কিত বিষয় পরিকল্পনা কার্যকর বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা, আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভারত বাংলাদেশের মোট সীমানা 8097 কিলোমিটার। পশ্চিমবঙ্গে বিস্তৃত 2217 কিলোমিটার, যার মধ্যে 1169 কিলোমিটার কাঁটাতারের বেড়াযুক্ত এবং 591 কিলোমিটার কোনো বেড়া নেই। এছাড়া ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরাম রাজ্য জুড়ে 1880 কিলোমিটার সীমানা। ভারতের তরফে সীমান্তে মানব পাচার, গরু পাচার, স্মাগলিং, অবৈধ কার্যকলাপ আটকাতে সব রকম চেষ্টা করা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত তার নিজের জমিকে সুরক্ষিত করতে উদ্যোগ নেবে। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সোমবার বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাই কমিটি। আর সেই বৈঠক থেকেই তার নামই শিলমোহর দেওয়া হয়, জ্ঞানেশ কুমারের নামই শিলমোহর দেওয়া হয়। সার্চ প্যানেল 480 জন প্রার্থীর তালিকা থেকে পদের 5টি নাম পাঠায়, আর সেখান থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় জ্ঞানেশ কুমারকে। দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি। বৈঠকেই জ্ঞানেশ কুমারের নামে শিলমোহর দেওয়া হয়েছে। সার্চ প্যানেল 480 জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য 5টি নাম পাঠায় এবং সেখান থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় জ্ঞানেশ কুমারের নাম। মঙ্গলবার দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে, আর তার উত্তরসূরি বাছতে সোমবার এই বৈঠকও করা হয়েছিল এবং সেই বৈঠক থেকে জ্ঞানেশ কুমারকেই পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাছাই কমিটির তরফে। এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সার্চ প্যানেলে 480 জন প্রার্থীর তালিকা ছিল এবং সেই প্যানেল থেকে 5 জনের নাম পাঠানো হয় এবং তার মধ্যে থেকে জ্ঞানেশ কুমারের নামই শিলমোহর দেওয়া হয়। দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি সোমবার বৈঠকে বসেছিল এবং সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা থেকে ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে 30 দিনের জন্য সাসপেন্ড করেন। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও। ফের বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা ও 3 বিজেপি বিধায়ক। 30 দিনের জন্য তাদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে গত প্রায় 4 বছরে 4 বার সাসপেন্ড হন শুভেন্দু। যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বাজেটের আলোচনার মধ্যে সরস্বতী পুজোর সময় আক্রমণের ঘটনার বিরোধিতা করে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে মুলতুবি প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা নাকচ করে দেন অধ্যক্ষ। এরপরে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ। ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রস্তাব
আনেন। তারপরে শুভেন্দু এবং 3 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়, সেই জল গড়ায় আদালত পর্যন্ত। জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? তৃণমূলের অভিযোগ, বিধানসভার কার্যসূচি ছিঁড়ে ফেলার মতো আচরণ বিরোধী দলনেতার ক্ষেত্রে শোভনীয় নয়। নির্বাচনী অ্যাকশন ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, নিয়ে সোজা স্পিকারের দিকে ছুড়ে দিল। এটা তো যথাযথ। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা স্পিকার ডিসিশন নিয়েছে, হাউস ডিসিশন নিয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে বিধানসভার সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। চলতি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত বিরোধী দলের। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় সমাজ মাধ্যমে বক্তৃতা করার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। কলকাতা টিভি। পার্টি অফিসের সংস্কারের নামে ব্যক্তিগত কাজে মার্বেল পাথর নেওয়ার অভিযোগ বসিরহাট বিজেপি সভাপতির বিরুদ্ধে। এক ব্যবসায়ীর থেকে ওই বিজেপি নেতা পাথর নেন বলে অভিযোগ। একাধিকবার অনুরোধ করার পরেও বকেয়া না মেলায় বিজেপির রাজ্য সভাপতির দ্বারস্থ ব্যবসায়ী। বছর তিনেক আগে দলীয় কার্যালয় সংস্কারের অজুহাত দেখিয়ে কয়েক লক্ষ টাকার মার্বেল নিয়েছিলেন বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ। শ্রীকৃষ্ণ টাইলস নামে এক দোকান থেকে নিয়েছিলেন মার্বেল। শর্ত ছিল চলতি বছরের 15ই জানুয়ারি ব্যবসায়ীর বকেয়া মিটিয়ে দেবেন, কিন্তু সময় পেরিয়ে গেলেও মেটেনি বকেয়া। এরপর একাধিকবার টাকা চাইতে গেলে ভোটের অজুহাত দেখানো হয়, আবার কোনো সময় পাল্টা হুমকিরও শিকার হন ব্যবসায়ী। পার্টি সোর্সে দেখিয়ে বলে পার্টি অফিসে এরা মালটাল লাগবে, তারপরে মালপত্র নেয়, নেওয়ার পরে জানতে পারি যে উনি ওরা ফ্ল্যাটে লাগাচ্ছে। কিছু মাল ফ্ল্যাটে লাগিয়েছে, কিছু মাল কোথায় লাগিয়েছে। যখন টাকা দেওয়া করতে যায় যে কাকু আমার ব্যালেন্স পেমেন্টটা দেন, তখন বিভিন্ন পজিশান দেখায়, এই ইলেকশন আছে, সেই ইলেকশন আছে, আবিজাবি এসব বলে। হ্যাঁ, তারপরে মাঝে কদিন পার্টির ক্যান্ডিডেটের সাথে ঘুরছে, তখন তো টাকা দেওয়া করা যাবেই না, তো তখন বলছে আমি ভীষণ ভয়, পার্টি বিভিন্ন ভয়ভীতি দেখা। এদিকে বিজেপির অন্দরের অভিযোগ, সংস্কারের সমস্ত সামগ্রী ওই জেলা সভাপতি নিয়েছিলেন নিজের বাড়ি সংস্কারের স্বার্থে, আর তা নিয়েই প্রশ্ন করা হলে বকেয়ার কথা স্বীকার করে নেন জেলা সভাপতি। আমরা বেশ কিছু মাল ফেরত আছে, আমাদের প্রায় 50 থেকে 55,000 টাকার মাল ফেরত আছে, তার হিসেবটা ওরা আমাদের কাছে দিচ্ছে না। হিসেবটা দিয়ে আর যদি কিছু সামান্য পাওনা থাকে ওরা হিসেবটা আমাদের কাছে দিক, দেওয়ার পরে বাকিটা বললে আমরা দিয়ে দেবো। এমন কিছু পাবে, কিসের হুমকি দেওয়া হয়েছে, কি হয়েছে তাহলে দিক। ওরাও তো বরঞ্চ উল্টে আমাকে তৃণমূল নেতার ভয় দেখাচ্ছে, এরকম হুমকি দিচ্ছে তারাই। ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ তৃণমূলে। দলের অন্দরেই দুর্নীতি রয়েছে বলে তোপ আইএনটিটিউসির সহ সভাপতি দিলীপ ঘোষের। দলীয় কার্যালয় সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পাথর নিয়েছে, সেই পাথরের টাকার দাম তিনি মেটাননি এবং তিনি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। বিজেপির এই অবস্থা গোটা বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গের কাটমারি বিজেপির মধ্যে রয়েছে। ঘটনা জানাজানি হলেও এই নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার। তিনি বলেন, ব্যবসায়ী বিজেপি সভাপতির বিরুদ্ধে চক্রান্ত করছেন কিনা সেটাও দেখা উচিত। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।